ফেডারেল আদালতের রায়ে আটকে গেল ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা। সিরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় অর্ধ শতাধিক নিহত। উত্তরাঞ্চলে নতুন করে আরও 1000 মার্কিন সেনা মোতায়েন। মসুলের বিখ্যাত নুরি মসজিদ সহ সংযোগ সেতু দখলে নেয়ার দাবি ইরাকি যৌথ বাহিনীর। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ। এবং ফিলিস্তিনিদের ওপর দমন পীড়নের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ জাতিসংঘের। প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে প্রত্যাখ্যান নেতানিয়াহুর। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাও আটকে দিয়েছেন আদালত। বুধবার হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন এই সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের সংশোধিত নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি হাওয়াই আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেনেসির নাশভিলে এক সমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তার ভাষণ জুড়ে ছিল যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সমালোচনা। 6 মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নতুন নিষেধাজ্ঞা আটকে দেওয়ার রায়কে আদালতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেন ট্রাম্প। আমি কখনো আদালতের সমালোচনা করতে চাই না, কিন্তু বিচারকগণ দেশের নিরাপত্তার কথা না ভাবায় আমাকে তাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে যে রায় দেয়া হয়েছে তা দেশের জন্য ভয়াবহ। আমরা এই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা জয়যুক্ত হব। গত সপ্তাহে ইরাকের নাম বাদ দিয়ে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সংশোধিত নির্বাহী আদেশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে ওইসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এর কয়েক ঘন্টা আগে বুধবার হাওয়াইয়ের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেন। নির্বাহী আদেশটি বৈষম্যমূলক হওয়ার কারণেই আদালত এর বিরুদ্ধে রায় দিয়েছেন বলে জানান রাজ্যের অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় ভ্রমণ নিষেধাজ্ঞাতেও মুসলিম বিরোধী অবস্থান স্পষ্ট। সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে ও সম অধিকার অক্ষুণ্ণ রাখতেই বিচারক এ রায় দিয়েছেন। ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে সরকার নিরাপত্তার যে দোহাই দিচ্ছেন তাও আদালত মানতে পারছেন না। এটি কার্যকর হলে মেধাবী শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ার পাশাপাশি রাজ্যের পর্যটন ব্যবসাও ক্ষতির মুখে পড়ত। হাওয়াই ছাড়াও নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ওরিগন সহ কয়েকটি রাজ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা হয়। এর আগে 25শে জানুয়ারি 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হলেও সান ফ্রান্সিসকোর আপিল আদালতের রায়ে তা বাতিল হয়ে যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। 2014 সালে ইয়াহুর 50 কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনায় 3 রুশ নাগরিক সহ 4 জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এদের মধ্যে 2 জন রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তা বলেও জানানো হয়। বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যারি ম্যাককোর্ড হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ করেন। ক্যালিফোর্নিয়ার আদালতের জুরি বোর্ড তাদের বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিং, অর্থনৈতিক নজরদারি ও অন্যান্য অপরাধের অভিযোগ গঠন করেন। ইয়াহু ছাড়াও তাদের বিরুদ্ধে গুগল ও অন্যান্য ওয়েবমেইল প্রোভাইডারের তথ্য চুরির অভিযোগ আনা হয়। ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির 2 কর্মকর্তা দিমিত্রি ডোকোশায়েভ ও উগুর সাস্টেইন রুশ গোয়েন্দা সংস্থাটির হয়ে হ্যাকিংয়ে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। অভিযুক্ত 2 হ্যাকারের একজন রাশিয়ার নাগরিক অ্যালেক্সেই বেলান ও অন্যজন কানাডায় বসবাস করা কাজাখস্তানের নাগরিক করিম বার্তভ। এফবিআইয়ের ফেরারি আসামির তালিকায় থাকা এই 2 জনের মধ্যে করিম বার্তভকে মঙ্গলবার কানাডা থেকে গ্রেফতার করে ইন্টারপোল। মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প টাওয়ারে ওবামার আড়ি পাতা নির্দেশ সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণ শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে আরও কিছু তথ্য প্রকাশ পাবে। অভিযোগের পক্ষে নিজের জোরালো অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই আড়ি পাতার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। তাদের হাতে এর সুনির্দিষ্ট কিছু তথ্য রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। বারাক ওবামা ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক গোয়েন্দা প্রধান ও কয়েকজন কংগ্রেস সদস্য এমন কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন। বুধবারই রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড নুনেস ট্রাম্পের অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন। এর আগে 4 মার্চ কোনো তথ্য প্রমাণ ছাড়াই টুইটার বার্তায় ওবামার বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ করেন ট্রাম্প। সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে
কোরীয় উপদ্বীপ ও আশপাশে চাপা উত্তেজনার মধ্যেই এশিয়া সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। 3 দেশ সফরের অংশ হিসেবে বুধবার জাপানে পৌঁছান তিনি। এ সফরে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। জাপানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন এবং জাপান যুক্তরাষ্ট্র বাণিজ্য বৈষম্যের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। শনিবার চীন সফরের আগে দক্ষিণ কোরিয়ার যাবেন টিলারসন। চীন সফরে তিনি উত্তর কোরিয়ার এই মিত্র দেশটিকে পিয়ংইয়ং এর ব্যাপারে সতর্ক করতে পারেন বলে জানিয়েছে সিএনএন। চীনের যেসব ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য করে তাদের উপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করতে পারে বলে চীনকে সতর্ক করতে পারেন টিলারসন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে মাত্র একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সুযোগ পাওয়ায় বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে পড়েন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, তুষারঝড় স্টেলার প্রভাবে কনকনে ঠান্ডায় কাঁপছে নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে অন্তত 10 জনের মৃত্যু। শনিবার নাগাদ ভারী তুষারপাতের পূর্বাভাস। সিরিয়ার রাজধানী দামেস্কের আদালত ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা নিহত হয়েছেন অন্তত 31 জন। শহরের পশ্চিমাঞ্চলের আরেক আত্মঘাতী হামলা আহত হয়েছেন অন্তত 28 জন। এছাড়া উত্তরাঞ্চলীয় ইদলিব শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা নিহত হয়েছে 14 শিশু সহ অন্তত 25 বেসামরিক নাগরিক। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে আরও 1000 মার্কিন সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার দামেস্কের মূল আদালত ভবন প্যালেস অফ জাস্টিসের প্রধান ফটকের সামনে এক ব্যক্তি জোর করে ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। এ সময় তারা তল্লাশি চালাতে গেলে নিজ শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী। এতে ঘটনাস্থলেই শতাধিক ব্যক্তি হতাহত হন বলে জানায় গণমাধ্যম। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ছিন্ন ভিন্ন লাশ। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা আজ এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আদালতেই একদিন হাজির করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। অতীতেও আমরা এটা করেছি, ভবিষ্যতেও করা হবে। এই হামলার কয়েক ঘন্টা পরই রাজধানীর পশ্চিমাঞ্চলীয় আল রাবে এলাকার একটি রেস্টুরেন্টে আরও একটি আত্মঘাতী হামলা চালানো হয়। এই ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। দুই হামলার কোনোটির দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলাস্থল ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই অবস্থার মধ্যেই কাজাখস্তানের রাজধানী আস্তানায় শেষ হয়েছে 2 দিনব্যাপী সিরিয়া শান্তি আলোচনা। আগামী মে মাসে আস্তানা আলোচনার পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুশ আলোচক দলের প্রধান আলেকজান্ডার লেভরেন্টিয়েভ। আলোচনার বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিরিয়ার সরকার পক্ষের প্রধান আলোচক বাশার আল জাফারি বলেছেন, বিরোধী পক্ষ অংশ না নিলেও সংকট সমাধানে আস্তানায় গঠনমূলক আলোচনা হয়েছে। আস্তানা আলোচনায় কোনো ঘোষণাপত্র তৈরি করা হয়নি। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং পরবর্তী দফার আলোচনার জন্য আলোচ্য সূচি নির্ধারণ করেছি। বিরোধী পক্ষ আলোচনায় অংশ না নিয়ে একে ব্যর্থ করার যে অপচেষ্টা করেছিল তা রাশিয়া, ইরান এবং সিরিয়ার কল্যাণে সফল হয়নি। আস্তানা আলোচনা শেষ হতেই সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত আল কাসার এলাকায় তীব্র বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয় নাকি রুশ বাহিনী এ হামলা চালিয়েছে সে বিষয় নিশ্চিত হওয়া না গেলেও রুশ বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করে পর্যবেক্ষণ সংস্থাটি। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে আরো 1000 মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নতুন করে কয়েক হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর পেন্টাগনের পক্ষ থেকে এই পরিকল্পনার কথা জানানো হয়। তবে বিষয়টি এখনো প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন প্রতিরক্ষা দফতরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান পেন্টাগনের এক কর্মকর্তা। অন্য কর্মকার, সময় সংবাদ। আইএসের সঙ্গে জড়িত সন্দেহে 16 সিরীয় নাগরিককে আটক করেছে তুর্কি পুলিশ। বুধবার সানলিউরফা প্রদেশ থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে নিরাপত্তা বাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস বিরোধী অভিযানের ফলে জঙ্গিরা সীমান্ত পাড়ি দিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর দাবি, এর ফলে সেখানকার নিরাপত্তা হুমকিতে পড়ে যায়। তুরস্কের সঙ্গে সিরিয়ার 560 মাইলের সীমানা রয়েছে। এটিকে জঙ্গি পারাপারের অন্যতম রুট হিসেবে মনে করা হয়।
ইরাকের মসুলের বিখ্যাত নুরি মসজিদ দখলে নেয়ার দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী। এদিকে পূর্ব মসুল ও ওল্ড সিটি সংযোগকারী প্রধান সেতু নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি সেনারা। পশ্চিম মসুলের পথে সেনাদের অব্যাহত অগ্রাভিযানের মধ্যে সংঘর্ষ থেকে বাঁচতে বাসস্থান ছেড়ে পালাচ্ছেন লাখো মানুষ। বুধবার পশ্চিম মসুলের ওল্ড সিটি এলাকায় আইএসের কয়েকটি অবস্থানে হামলা চালায় সরকারি বাহিনী। জঙ্গিদের কোণঠাসা করতে হেলিকপ্টার থেকেও মিসাইল ছোড়ে যৌথ বাহিনী। এদিন পূর্ব মসুল থেকে ওল্ড সিটিকে সংযোগকারী আয়রন ব্রিজের নিয়ন্ত্রণ নেয় তারা। এ নিয়ে দজলা নদীর ওপর থাকা 5টি সেতুর 3টি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে এলো। এই অবস্থার মধ্যেই বুধবার পশ্চিম মসুলের নুরি মসজিদ থেকে আইএসকে হটানোর দাবি করে ইরাকি সেনাবাহিনী। 2014 সালের জুলাইয়ে এই মসজিদ থেকে আইএস প্রধান বাগদাদি খিলাফত ঘোষণা করেছিলেন। বুধবার যৌথ বাহিনীর অভিযানের পর জঙ্গিরা মসজিদটি ছেড়ে পালিয়ে গেলেও আবারও যেন সংগঠিত হতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা আলবাব ও আবিয়াত শহরের দিকে অগ্রসর হচ্ছি। আইএস প্রধানের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত নুরি মসজিদ সেনারা দখলে নিয়েছে। ধীরে ধীরে সব বাধা অতিক্রম করছি আমরা। শিগগিরই পুরো মসুল ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে আসবে। একই দিন মসুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোমদ এলাকায় আইএসের জড়ো করা বেশ কিছু মিসাইলের সন্ধান পায় যৌথ বাহিনী। সেখান থেকে বিভিন্ন ধরনের প্রায় 20টি মিসাইল উদ্ধার করা হয়। এদিকে যৌথ বাহিনীর অগ্রাভিযানের মধ্যেই বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে শত শত ইরাকি পরিবার। সেনাবাহিনী সাধারণ মানুষকে সংঘর্ষপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদে সরে যেতে সাহায্য করছে। আমাদের বাড়ির সামনে জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই হয়েছে। খাবার ও বিদ্যুৎবিহীন অবস্থায় কয়েকদিন কাটিয়েছি আমরা। সেনাদের সহায়তায় কোনো রকমে পালিয়ে এসেছি। পশ্চিম মসুলে ইরাকি যৌথ বাহিনীর আইএস বিরোধী অভিযানে গত 3 সপ্তাহে অন্তত 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বুধবার জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরাকের তিকরিতে গাড়ি বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার তিকরিতের ব্যস্ততম আল আতাবা সড়কে চিকিৎসা সরঞ্জামাদি ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএস এর জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। গেল সপ্তাহে তিকরিতের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে আইএসের বোমা হামলায় 26 জন নিহত হন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন পীড়নের জন্য দেশটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছে জাতিসংঘ। ইসরায়েল বিদ্বেষমূলক আচরণের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের দমিয়ে রাখছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। বুধবার জাতিসংঘের পশ্চিম এশিয়া অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংস্থার মানবাধিকার বিষয়ক কর্মকর্তা রিচার্ড ফক জানান, জাতিগত বিদ্বেষকে হাতিয়ার করে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনকে ষড়যন্ত্র এবং পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবার গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তুষারঝড় স্টেলার আঘাতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড় নিউ ইয়র্ক অতিক্রম করলেও এর প্রভাবে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের। ঘরবাড়ির আশপাশ সহ সড়কের দুধারে তুষার স্তূপ ছাড়াও রাস্তাঘাটে জমাট বাঁধা অদৃশ্য বরফে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের কর্মজীবন। বুধবারও নিউ ইয়র্কের তাপমাত্রা ছিল হিমাঙ্কের প্রায় 3 ডিগ্রি নিচে। কনকনে শীতের প্রকোপ সপ্তাহ জুড়ে চলার পাশাপাশি শনিবার নাগাদ আবারও ভারী তুষারপাতের আভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া দফতর। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। স্টেলার আঘাতে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলীয় 10টি অঙ্গরাজ্য। সর্বোচ্চ 42 ইঞ্চি তুষারপাত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্ট উইনফিল্ড শহরে। নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের পরিমাণ 1 ফুটের নিচে হলেও পুরো শহরে এখনো দৃশ্যমান স্টেলার আঘাতের চিত্র। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বরফের কারণে এখনো ঘর থেকে বের হলেই ভোগান্তির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রাও। গতকালকে খুবই ভয়ানক অবস্থা ছিল, যা নাকি ম্যাক্সিমাম মানুষই ঘর থেকে বাইর হওয়ার সাহস পায়নি এবং কাজে যায়নি, এবং ম্যানহাটনের অনেক দোকান ছিল বন্ধ। কাজে যাচ্ছে না, যেতে পারতেছে না, এই কারণে। তারপরে রাস্তা খুব স্লিপারি, অনেক লোক বয়স্ক লোক হাঁটাহাঁটি করতে পারতেছে না। হাঁটার কারণে স্লিপ হয়ে অনেকে পড়ে যেতেছে, ব্যথা পাইতেছে।
তুষার ঝড়ের কারণে শহরের বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়, তবে বুধবার থেকে সেগুলো আবারও খুলতে শুরু করলেও ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতি খুবই কম ছিল বলে জানান প্রবাসী শিক্ষার্থীরা। আজকে স্কুল আমাদের খোলা ছিল, আজকে যেতে অনেক কষ্ট হয়েছে, দুর্ভোগে পড়ছি, অনেক স্নো ছিল রাস্তায়, তার জন্য। জমে থাকা তুষার দ্রুত সরিয়ে নিয়ে জনজীবন স্বাভাবিক করতে লোকবল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ায় তুষার ধসে অন্তত 3 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। পুলিশ জানিয়েছে বুধবার দেশটির আল্পস পর্বতের টাইরোল এলাকার একটি রিসোর্টের উপর ভূমিধস হয়। ওই সময় রিসোর্টের ভিতরে থাকা 8 জন পর্বতারোহীর মধ্যে 4 জন বের হয়ে আসতে সক্ষম হলেও অন্য 4 জন তুষারের নিচে আটকা পড়ে। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার প্রচেষ্টার পর 3 জনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ আরও এক পর্যটকের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পর্বতারোহীরা সবাই সুইজারল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক রুটের দল ভিভিডির বিজয়ের আভাস, দলীয় কর্মী ও সমর্থকদের উল্লাস। সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে ভারতের সমালোচনা করায় পাল্টা আক্রমণের শিকার হয়েছে পাকিস্তান। বুধবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সভায় পাল্টাপাল্টি তর্কযুদ্ধের এই ঘটনা ঘটে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে বলিউড তারকারা পর্যন্ত কেউই নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি। আর এর থেকে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের বর্তমান চিত্র বিবেচনা করা যায় বলেও জানানো হয়। এছাড়াও ভারতে সংখ্যালঘুরা ধর্মের জন্য গালমন্দ শোনেন উল্লেখ করে ভারতে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের প্রতিনিধিরা। জবাবে ভারত জানায়, পাকিস্তানি কাশ্মীরের একাংশ দখল করে সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পাকিস্তানকে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা বন্ধ করতেও ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও পাকিস্তানের চেয়ে ভারতের সংখ্যালঘুদের অবস্থা ভালো উল্লেখ করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ভারত। কিম জং নামের হত্যাকাণ্ডে উত্তর কোরিয়ার সন্দেহভাজন 4 নাগরিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুলিশ প্রধান এ তথ্য গণমাধ্যমকে জানান। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম 13 ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে হত্যাকাণ্ডের শিকার হন। তার হত্যাকাণ্ডের কারণ ও লাশ নিয়ে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক টানাপোড়েন চলছে। নামের হত্যাকাণ্ডের পর উত্তর কোরিয়ার 4 নাগরিক দেশ ছেড়ে পালালে গেল মাসে তাদের ধরতে মালয়েশিয়া ইন্টারপোলের সাহায্য চায়। নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের দল পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি ভিভিডি জয়ী হতে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় 95% ভোট গণনায় বেশি ভোটে এগিয়ে আছে মার্ক রুটের দল। পার্লামেন্টের 150 আসনের মধ্যে 33টিতেই জয় পেয়েছে ভিভিডি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রিডম পার্টি নেতা অভিবাসন এবং মুসলিম বিরোধী গের্থ উইল্ডার্স পেয়েছেন 19টি আসন। একইভাবে ডেমোক্রেসি 66 এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেসি 19টি করে আসনে জিতেছে। বুধবার দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে 81% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানায় নির্বাচন কমিশন, যা দেশটির 30 বছরের ইতিহাসে প্রথম। এর মধ্যে প্রধানমন্ত্রী মার্ক রুট নিজেদের বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন। তাকে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের জিম্মি দশা থেকে প্রায় 5000 বন্দীকে উদ্ধার করেছে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের সেনাবাহিনী। নাইজেরিয়া ক্যামেরুন সীমান্ত এলাকায় জঙ্গিদের গোপন ঘাঁটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে বোকো হারামের 60 জনেরও বেশি সদস্য নিহত ও তাদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস হয়। আটক করা হয়েছে 20 জনের বেশি সন্দেহভাজন জঙ্গিকে। জাতিসংঘ মানবাধিকার সংগঠনের হিসেব অনুযায়ী গেল 6 বছরে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বোকো হারামের হামলায় 25,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন অন্তত 23 লাখ মানুষ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে আত্মঘাতী বোমা হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত ও 16 জন আহত হয়েছেন। বুধবার একটি আবাসিক এলাকায় 4 কিশোরী এই আত্মঘাতী হামলা চালায় বলে জানায় আল জাজিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্নো প্রদেশের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তার বাসায় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায়। তারা প্রথমে ওই বাসার কড়া নাড়ে, দরজা খোলার সঙ্গে সঙ্গে আত্মঘাতী হামলা চালানো হয়।
একে আত্মঘাতী হামলার নতুন কৌশল বলে বর্ণনা করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার পর অপরিচিত কেউ আসলে দরজা না খোলার অনুরোধ জানিয়েছেন স্থানীয় পুলিশ কমিশনার। দেশটিতে সক্রিয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম প্রায় 200 কিশোরীকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে গত বছরের শেষের দিকে বোকো হারামকে পরাজিত করার ঘোষণা দিয়েছিল নাইজেরীয় সরকার। পশ্চিম উগান্ডায় নিরাপত্তা বাহিনী এবং দেশটির রয়্যাল গার্ডসের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষের নিহতের জন্য উগান্ডা সরকারকে দায়ী করেছে হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ওই সংঘর্ষে 115 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে 15 জন। এদিকে সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিবেদনটিকে অসম্পূর্ণ বলে দাবি করেছে। শিশু মৃত্যুর বিষয়টিকে চ্যালেঞ্জ করে পাল্টা অভিযোগ ছড়ে দেওয়া হয় পর্যবেক্ষণ সংস্থার বিরুদ্ধে। গত 26 ডিসেম্বর রয়্যাল গ্রুপ এবং সরকারি বাহিনীর মধ্যে পাল্টা আক্রমণে সংঘাত শুরু হয়েছিল। সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। বুধবার সরকারের পক্ষ থেকে বলা হয়, সন্দেহপূর্বক একটি গাড়িকে থামার জন্য পুলিশ সংকেত দেয়। এ সময় গাড়ির ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। পরে ওই গাড়িটি আটক করলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানায়, সন্ত্রাসীরা গাড়িটি চুরি করে পালিয়ে নিয়ে যাচ্ছিল। এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরানের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা। এতে এক সৌদি সেনা নিহত হয়েছেন। ভারত মহাসাগরের জলসীমা থেকে অপহৃত অ্যারিস 13 নামে তেলবাহী জাহাজের 8 শ্রীলঙ্কার নাবিককে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করেছে সোমালি জলদস্যুরা। ওই অঞ্চলে টহলরত ইইউর নৌবাহিনী জানায়, মধ্যস্থতার জন্য এরই মধ্যে সোমালি সেনাদের পাঠানো হয়েছে। সোমবার জিবুতি থেকে তেল নিয়ে সোমালিয়ার রাজধানী মেগাদিসুতে যাওয়ার পথে জাহাজটিতে অপহরণ করা হয়। 2012 সালের পর থেকে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদারের পর বাণিজ্যিক জাহাজ অপহরণের ঘটনা অনেকটাই কমে এসেছিল। আবারও এমন ঘটনা ঘটায় সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর স্বঘোষিত রাষ্ট্র পুন্টল্যান্ডের সরকারকে দায়ী করেছে স্থানীয়রা। সম্প্রতি তারা উপকূলীয় অঞ্চলে বিদেশি নাগরিকদের মাছ ধরার অনুমতি দেয়। এতে পুন্টল্যান্ডের দরিদ্র জেলেরা তাদের সঙ্গে গভীর সমুদ্রে যাওয়ার সুযোগ পাচ্ছে। জলদস্যুতার সঙ্গে জড়িতরাও এভাবে সংগঠিত হয়ে জাহাজটি অপহরণ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইথিওপিয়ায় আবর্জনা স্তূপ ধসে নিহতের সংখ্যা 113 জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির সবচেয়ে বড় আবর্জনার ভাগাড়টি ধসে পড়ে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। বুধবার উদ্ধার অভিযান শেষে 113 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে দেশ জুড়ে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে অবস্থিত ভাগাড়টি ধসে পড়লে তাৎক্ষণিক অভিযান চালিয়ে 37 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ভেতরে আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা কর্তৃপক্ষের। হতাহতদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গৃহহারাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশের একটি কারখানায় বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ওই আবর্জনা স্তূপ করা হয়েছিল। তবে কেন এই ধস নেমেছে তা নিয়ে তদন্ত চলছে। হাওয়াইয়ের কিলাওয়েতে অবস্থিত আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ অব্যাহত রয়েছে। 9 মার্চ ওই আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়। লাভা উদগীরণের মোহনীয় দৃশ্য ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, দর্শনার্থী এবং সেখানে বসবাসকারীদের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লাভা উদগীরণের কারণে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও নিশ্চিত করেছে ইউএসজিএস। কিলাওয়ের আগ্নেয়গিরিতে 1983 সাল থেকে নিয়মিত লাভার উদগীরণ ঘটছে। পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে চলতি বছরের শুরু থেকে 10 মার্চ পর্যন্ত ম্যালেরিয়ায় অন্তত 700 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, এ সময়ের মধ্যে রোগটিতে আক্রান্ত হয়েছেন 18 লাখেরও বেশি মানুষ। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা 17% বেশি বলে জানানো হয়। ম্যালেরিয়া ক্রমেই মহামারী আকারে ছড়িয়ে পড়ছে বলেও বুরুন্ডির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ার পেছনে ধান উৎপাদনের জন্য অনিয়ন্ত্রিত জলাভূমি খনন এবং সাধারণ মানুষের যথাযথভাবে মশারি ব্যবহার না করাকে দায়ী করা হচ্ছে। 1 কোটি জনসংখ্যার দেশটিতে ম্যালেরিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে 3 কোটি 10 লাখ মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়।
ইতালিতে বিদেশিদের জন্য নতুন কারাগার নির্মাণ, অবৈধ শ্রমিকদের বহিষ্কারাদেশের ক্ষমতা বাড়ানো সহ প্রবাস বিরোধী বিল পার্লামেন্টে উত্থাপন করায় বিক্ষোভ করেছেন প্রবাসীরা। রোমে পার্লামেন্ট ভবনের সামনে এই বিক্ষোভে স্থানীয়রা অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্মীরা জানান, অবৈধ শ্রমিকদের বৈধকরণ, নাগরিকত্ব আইন শিথিল, ভিসা জটিলতার অবসানের দাবিতে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভ সমাবেশে অলিউদ্দিন শামীম, সঞ্জিদা আহমেদ, সাইয়েরা হোসেন রানী সহ সংগঠনের আরো অনেকে বক্তব্য রাখেন। পরে একটি প্রতিনিধি দল পার্লামেন্ট স্পিকারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। সংযুক্ত আরব আমিরাতের প্রসিদ্ধ টোবাকো কোম্পানি আল ফাকারে কর্মরত প্রায় 500 বাংলাদেশের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের ক্রিক পার্কে দিনব্যাপী এই মিলন মেলায় অংশ নিয়ে প্রবাসীরা বলেন, দুবাইয়ের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে বাংলাদেশিদের নতুন নিয়োগ ভিসা বন্ধ থাকায় কোম্পানিগুলো তাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান সামির ফকরি, সিনিয়র পরিচালক আবুল কাজ, ফুয়াদ আলমগীর, ওথমান তাহুব সহ আরো অনেকেই। বাংলাদেশিদের পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে দ্রুত ভিসা চালু করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানটির বাংলাদেশি কর্মকর্তা কর্মচারীরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন কংগ্রেসের বাণিজ্য বিষয়ক এক উপকমিটির চেয়ারম্যান জেফ রিচার্ড। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিষয়টি তুলে ধরেন। এর ফলে বহু ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগানো যাবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে রাষ্ট্রদূত কংগ্রেসম্যানকে জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ফলে শিক্ষার উন্নয়ন ও নারীর কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে এই বিষয়ে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দেশগুলোর সমন্বিত সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ব 48টি উন্নয়নশীল দেশের মধ্যে বর্তমানে 34টি দেশেই যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানব পাচার, দাসত্ব ও জোরপূর্বক শ্রমবৃত্তি বিষয়ক উচ্চ পর্যায়ের একটি উন্মুক্ত বিতর্কে মানব পাচারের অভিশাপ প্রতিরোধে বাংলাদেশের দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। ট্রাফিকিং ইন পারসন ইন কনফ্লিক্ট, ফোর্সড লেবার, স্লেভারি অ্যান্ড আদার সিমিলার প্র্যাকটিস বিষয়ক ওই বিতর্কে তিনি বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 প্রণয়ন এবং এর বাস্তবায়নে 2015-17 মেয়াদে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা, কার্যকর তথ্য প্রচারণা কৌশল, বিচার প্রক্রিয়া ও মানব পাচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে। মানব পাচারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে সার্ক ও বিমস্টেকের আওতায় সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বলেও জানান মোমেন। এছাড়া মানব পাচার, দাসত্ব ও জোরপূর্বক শ্রমবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। লেখাপড়ার বয়স নাই, লজ্জা ভুলে পড়ি তাই, এই প্রতিপাদ্যের যথাযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের মহারাষ্ট্রের ছোট গ্রাম থানে। সেখানকার গ্রাম্য পাঠশালায় নিয়মিত লিখতে পড়তে আসেন গ্রামের বয়স্ক নারীরা। এজন্য স্কুলের নাম দেওয়া হয়েছে নারীদের স্কুল, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাকা ঘর নেই, টেবিল বেঞ্চ কিছুই নেই। বাড়ির আঙিনায় মাদুর বিছিয়ে আর ছাউনি দিয়ে চলছে এই পাঠদান প্রক্রিয়া। তবে পার্থক্য হলো, এখানে পাঠ নিতে আসা সব শিক্ষার্থীরা হলেন বয়স্ক নারী। ভারতের থানে গ্রামে গেলেই চোখে পড়বে আজিবাইচি শালা বা নারীদের স্কুল নামে পরিচিত এই পাঠশালার কার্যক্রম। পড়াশোনায় বয়স কোনো বাধা নয়, এমন বিশ্বাস থেকেই দুপুর 2টা বাজতেই বাড়ির কাজ গুছিয়ে গ্রামের বয়স্ক নারীরা দল বেঁধে এখানে ছুটে আসেন। সবার পরনেই থাকে গোলাপি রঙের শাড়ি, এটাই স্কুলের ইউনিফর্ম। বর্তমানে এই পাঠশালায় লেখাপড়া করছেন মোট 28 জন শিক্ষার্থী, যাদের বয়স 55 থেকে 90 বছরের মধ্যে। আগে আমাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো। শিক্ষা যে কত জরুরি তখন বুঝিনি। এখানে লেখা শিখেছি, এখন আর টিপসই দেই না, স্বাক্ষর করি। জ্ঞানের আলো ছড়ানোর মহৎ কাজটি করে চলছে স্থানীয় মতিরাম দালাল দাতব্য সংস্থা। সংস্থাটির হয়ে জেলা পরিষদের কয়েকজন শিক্ষক তাদের নিয়মিত পাঠ দিচ্ছেন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ফ্রিতে সরবরাহ করা হচ্ছে বই, খাতা, কলম, স্লেট ও চক। অক্ষর জ্ঞানহীন নারীদের সাক্ষরতা শেখাতে, হিসেব নিকাশে স্বাবলম্বী করতেই তাদের এই প্রচেষ্টা।
লক্ষ্য একটাই, এই গ্রামের আর কোনো বয়স্ক নারী নিরক্ষর থাকবে না। যখন আমরা স্কুলটা শুরু করি তখন গ্রামের বয়স্ক নারীরা বিষয়টি নিয়ে শুরুতে হাসি ঠাট্টা করতেন। এই বয়সে লেখাপড়া তারা ভাবতেই পারেননি, কিন্তু যেদিন থেকে প্রথম কয়েকজন অক্ষর শিখতে শুরু করলেন তখন অন্যরাও আগ্রহী হলেন। শুধু শিক্ষকরা নয়, তাদের হোমওয়ার্কে সাহায্য করতে এগিয়ে এসেছে স্কুল পড়ুয়া নাতি নাতনিরাও। তারা ধৈর্যের সঙ্গে পালন করছে শিক্ষকের ভূমিকা। শুরুতে এই পাঠশালা নির্ধারিত কোনো স্থান না থাকলেও এবার একটি নির্দিষ্ট কক্ষে তা স্থানান্তর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তখন আরো অনেকে নিজেদের আলোকিত ও মর্যাদাশীল করে তুলতে এখানে আসবে বলে আশা তাদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল ওয়েস্টমিনিস্টার কেনেল ক্লাব ডগ শো 2017। 100 বছরের পুরনো এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন অঙ্গরাজ্য ও অন্য দেশ থেকে আসা নানা প্রজাতির হাজারো কুকুর। 141তম এই আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শীর্ষস্থান দখল করে উইসকনসিনের জার্মান শেফার্ড প্রজাতির কুকুর রুমোর। প্রিয় পোষা কুকুরকে প্রদর্শনের জন্য নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে হাজির হয়েছেন তাদের মালিকরা। কুকুরগুলো প্রদর্শনের পাশাপাশি অংশ নেয় বেশ কয়েকটি ইভেন্টে। কুকুরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মার্কিন মুলুকে এটিই সবচেয়ে বড় আয়োজন। এবছরের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের 49টি রাজ্যের পাশাপাশি বিশ্বের 16টি দেশ থেকে 200টি উন্নত প্রজাতির 28,000-এর বেশি কুকুর অংশ নেয়। এর মধ্যে নতুন 3টি জাতের কুকুর ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আমার কুকুরটি স্লগি জাতের। সে জন্মগতভাবে অন্য প্রজাতির কুকুরের চেয়ে একটু আলাদা এবং চুপচাপ। ও খুব বেশি বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে না, তবে এখানে এসে সে খুব খুশি মনে হচ্ছে। সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে প্রতিযোগী কুকুরগুলোকে 3টি পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাদের বৈশিষ্ট্য, মালিকের প্রতি কতটা অনুগত এবং শৌখিনতার বিষয়টি। প্রদর্শনী শেষে উইসকনসিনের এডগার্টন থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া জার্মান শেফার্ড রুমোর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন রুমোর মালিক কেন্ট বয়লেস। কেননা 1987 সালের পর জার্মান শেফার্ড প্রজাতির দ্বিতীয় কুকুর হিসেবে রুমোর এ খেতাব অর্জন করে। রুমোর বেশ শক্তিশালী এবং খুব ভালো খেলোয়াড়। সে নিজের সৌন্দর্য দেখাতে বেশ পছন্দ করে। এর আগেও কয়েকটি প্রতিযোগিতায় সে জয়ী হয়েছে। নিউ ইয়র্কে কেন্টাকি ডার্বি ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ধরা হয় সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে। এরপর ওয়েস্টমিনিস্টার কেনেল ক্লাব ডগ শোই দ্বিতীয় জনপ্রিয় প্রতিযোগিতা। এটি 1877 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেডারেল আদালতের রায়ে আটকে গেল ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা। সিরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত। উত্তরাঞ্চলে নতুন করে আরও 1000 মার্কিন সেনা মোতায়েন। মসুলের বিখ্যাত নুরি মসজিদ সহ সংযোগ সেতু দখলে নেয়ার দাবি ইরাকি যৌথ বাহিনীর। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ। এবং ফিলিস্তিনিদের উপর দমন পীড়নের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ জাতিসংঘের। প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে প্রত্যাখ্যান নেতানিয়াহুর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।